মলি রাসেল, বয়স 14, ইংল্যান্ডে বাড়ি, কেস সুসাইড। কারণ ইনস্টাগ্রামে সেলফ হার্ম, ডিপ্রেশন, সুসাইড রিলেটেড কন্টেন্ট দেখতো, যেই কারণে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম তাকে আরও ওই ধরনের কন্টেন্ট দেখাতো। প্রায় 2100 সেলফ হার্ম কন্টেন্ট দেখেছিল, যেই কারণে স্লিপ সাইকেল নষ্ট হয়ে যায়, মেন্টাল স্টেট ডিটিরিয়রেট করে, আর পরে সুসাইড করে। মেডাসন হলোরান, বয়স 19, আমেরিকায় বাড়ি, কেস সুসাইড। কারণ ইনস্টাগ্রামে সবাইকে পারফেক্ট, হ্যাপি আর সাকসেসফুল দেখে তার মনে হতো সবাই মনে হয় আমার থেকে ভালো লাইফ নিয়ে বাস করছে। তার বন্ধুরা পরে বলেছিল সোশ্যাল মিডিয়াতে ম্যাডাসনের প্রোফাইল দেখে মনে হতো খুব হ্যাপি, কিন্তু বাস্তবে সে খুব লোনলি আর মেন্টালি এক্সস্টেড ছিল। তার সাথে ছিল হিডেন ডিপ্রেশন আর পরে সুসাইড করে। নাইলা আন্দ্রেসন, বয়স 10, ইউএসএ বাড়ি, কেস মৃত্যু হয়। কারণ টিকটকে ব্ল্যাকআউট চ্যালেঞ্জ রিপিটেডলি দেখতো। অ্যালগোরিদম তার ফর ইউ পেজে ওই চ্যালেঞ্জ দেখাচ্ছিল বলে ফ্যামিলি ক্লেম করে, আর চ্যালেঞ্জ অনুকরণ করতে গিয়ে মৃত্যু হয়। যেই সোশ্যাল মিডিয়াকে তুমি যোগাযোগ ব্যবস্থা, হাসি, নিজের ডোপামিন রিলিজ করার জন্য ব্যবহার করছো, সেই সোশ্যাল মিডিয়ার কারণে কয়েকশো মানুষের জান চলে গেছে। সেই সোশ্যাল মিডিয়ার কারণে কয়েক হাজার ছেলেমেয়ে পাগল হয়ে গেছে। সেই সোশ্যাল মিডিয়ার কারণে কয়েক হাজার কোটি ছেলেমেয়ে তার অ্যাডিক্টেড হয়ে গেছে। আর তুমি সেই সোশ্যাল মিডিয়াকে এভরিডে, এভরি টাইম, এভরি সেকেন্ড ইউজ করছো, যার কারণে আজকের পৃথিবীতে কি না কি হচ্ছে। তাহলে চলো আজ জানা যাক সোশ্যাল মিডিয়ার কিছু ডার্ক রিয়ালিটি, যেটা জানার পর হয়তো তুমি আর আগের মতন ফোনটা হাতে তুলে নিতে পারবে না। তুমি আমি যেটা ভাবি অনলাইন অ্যাপগুলো ফ্রি ইউজ করতে দেয়, তাই তো শুধু ইন্টারনেট মারলেই, কিন্তু আসলে এটা না। এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যারা ওনার, তারা বিলিয়নস অফ ডলার লাগিয়ে ডেটা সেন্টারে এইসব মেনটেন করে, যাতে আমরা ফটো, ভিডিও এইসব আপলোড করতে পারি। যদি ফেসবুকের কথা বলি, এদের 18টা ডেটা সেন্টার, যাদের কস্টিং 20 বিলিয়ন ডলারের থেকে বেশি। এইভাবে প্রতিটা সোশ্যাল মিডিয়া সাইটকে বিলিয়নস অফ ডলার লাগাতে হয়, তবে গিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো চলে। আজকের দিনে একটু জল খেতে গেলেও 10 টাকা লাগে, তাহলে এরা সব ফ্রি দিচ্ছে কেন? আসলে ফ্রি কিছুই নয়, এরা বিলিয়নস অফ ডলার কামায়। যেমন ফেসবুকের মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজস আর গুগলের ল্যারি পেজ। এরা আসলে করছেটা কি তাহলে? এরা নিজেদের অ্যাপ দ্বারা ফ্রিতে সোশ্যাল নেটওয়ার্কিং দেয়, ফ্রি এন্টারটেনমেন্ট দেয়, আর তোমার আমার মতন লোকেদের ডেটা নেয়, আর ওই ডেটার সাহায্যে লোকেদের অ্যাটেনশন কন্ট্রোল করে, আর টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট চালায়। 2023-এ সোশ্যাল মিডিয়ার ওভারঅল মার্কেট সাইজ 231 বিলিয়ন ডলারের। অনেক দেশের তো এটা জিডিপি অবধি হয়নি। সোশ্যাল মিডিয়ার পুরো ব্যবসায় অনেক রকম মানুষ জড়িত, আর সবার ক্ষমতা আর ঝুঁকি আলাদা। একদম ওপরে আছে বড় টেক কোম্পানির কর্তারা, যেমন মেটার মার্ক জাকারবার্গ বা ইনস্টাগ্রামের অ্যাডাম মোসেরি। এরা ঠিক করে ব্যবহারকারীরা কতক্ষণ প্ল্যাটফর্মে থাকবে সেটা বাড়ানোর লক্ষ্যে। তাই জন্য ইনফিনিটি স্কিল, নোটিফিকেশন আর অ্যালগোরিদম দিয়ে কন্টেন্ট ছড়ানো এইসব ফিচার্স আনা হয়েছে। অ্যালগোরিদম ইঞ্জিনিয়ার আর প্রোডাক্ট টিম কাজ করে যাতে মানুষের অ্যাপের মধ্যে সময় বাড়ে, ক্লিক বাড়ে, শেয়ার বাড়ে। আর যখনই মানুষ বেশি কন্টেন্ট দেখে তখনই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোরী মেয়েরা। বিষণ্ণতা, উদ্বেগ, চেহারা নিয়ে হীনমন্যতা, খাওয়ার সমস্যা আর আত্মবিশ্বাসের অভাব এদের মধ্যে দেখা যায়। কারণ ইনস্টাগ্রামে ফিল্টার করা ছবি, ভিডিও দেখে নিজেদেরকে তুলনা করার অভ্যেস সবচেয়ে বেশি ক্ষতি করে। মেটার ভেতরের গবেষণা আর আমেরিকার সার্জেন্ট জেনারেল রিপোর্টে দেখা গেছে মেয়েরা ছেলেদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ছেলেরা আবার ইনসেল বা আলফা মেল এই ধরনের কন্টেন্টের মুখে পড়ে, যেটা মেয়েদের প্রতি ঘৃণা, একাকিত্বতা, সম্পর্কের বিকৃত ধারণা তৈরি করতে পারে। অ্যালগোরিদম দুর্বল মানুষদের এই ধরনের বুদবুদের মধ্যে ঠেলে দেয়। সহজ কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া হলো একটা মনোযোগের বাজার। প্ল্যাটফর্মগুলো মানুষের সীমিত মনোযোগের জন্য প্রতিযোগিতা করে, কারণ সেই মনোযোগ বিজ্ঞাপন দাতাদের কাছে বিক্রি হয়। তুমি আসলে তাদের কাছে কাস্টমার নও, তুমি আসলে তাদের কাছে টাকা। তোমার সমস্ত ডাটা তারা নিয়ে নেয়, তোমার ব্যক্তিগত তথ্য, তোমার আচরণ, তোমার সময়, এই সব দিয়ে টার্গেটেড বিজ্ঞাপন চালায়। টার্গেটেড বিজ্ঞাপন বলতে তুমি এরকমভাবে বুঝতে পারো, তোমার ডেটা নিয়েছে মানে তোমার কাছে তোমার লেভেল অনুযায়ী অ্যাড আসবে। তোমার লেভেল যদি বিএমডাব্লিউর কেনার হয় তাহলে তোমার কাছে বিএমডাব্লিউ কেনারই অ্যাড আসবে। যদি তোমার লেভেল হয় ছোট মতন একটা বাইক কেনার, তাহলে তোমার কাছে একটা ছোট মতন বাইকেরই অ্যাড আসবে। তুমি এটা খেয়াল করে দেখবে তোমার কাছে তোমার লেভেল অনুযায়ী অ্যাড আসে কিনা।
সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানকে একদিকে রাখলে অন্যদিকে রাখতে হবে ড্রাগস, স্মোকিং, অ্যালকোহল, জুয়া, তবে জিনিসটা সমান ভাগে দাঁড়াবে। কারণ সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে এরকমভাবেই প্রভাব ফেলেছে। সকালবেলা উঠে তুমি সব থেকে প্রথমে কোন জিনিসটা হাতে নাও? ভালো করে ভাবো, তোমার ফোন। রাত্রিবেলা ঘুমানোর আগে শেষ কোন জিনিসটা তোমার হাতে থাকে? তোমার ফোন। তুমি প্রতিদিন প্রায় 2600 বার নিজের ফোনকে টাচ করো, আর প্রায় 150 বার নিজের ফোনের লক খোলো। ভারতে আজ এভরি স্ক্রিন টাইম 7 ঘন্টা, মানে প্রতি ব্যক্তি দিনে প্রায় 7 ঘন্টা ফোন চালায়। আজকালের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে যে দিনে 3 থেকে 4 ঘন্টা এক জায়গায় বসে রিল স্ক্রলিং করে কাটিয়ে দিতে পারে। দিনে 3 ঘন্টার বেশি ফোন ঘাঁটলে অ্যাংজাইটি, ডিপ্রেশন দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এরা তো একবারে বসেই 3 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। এই প্রভাবটা জায়গায় জায়গায় আলাদা, কিন্তু যেখানে বেশি স্মার্টফোন আছে, বাচ্চারা ছোটবেলা থেকেই ব্যবহার করছে, দেখার কোনো লিমিট বা নিয়মকানুন বাঁধা নেই, সেখানে ক্ষতি বেশি। আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়ার মতন উন্নত দেশে মানসিক স্বাস্থ্যের সমস্যা সবচেয়ে স্পষ্ট। বিশেষ করে এখানকার কিশোরী মেয়েরা উদ্বেগ, বিষণ্ণতা আর শরীর নিয়ে হীনমন্যতায় ভুগছে। ইনস্টাগ্রামের কিছু ফিল্টার ছবি আর ভিডিও নিয়ে নিজেকে তুলনা করে, আমি এত সুন্দর দেখতে না, আমার কাছে এই জিনিসটা নেই। যারা এটা করে আমি তাদেরকে শুধু এটা বলতে চাই, ফোনের কাঁচের বাইরে বসে তুমি যা দেখছো সেই কাঁচের ভেতরে বেশিরভাগই মিথ্যা। 2017-18 সালে ভারতের সস্তায় স্মার্টফোন আর হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যেই কারণে মানুষও মারা যায়। পরে প্ল্যাটফর্ম সীমা ঠিক করে দেয়। মিয়ানমারে ইন্টারনেট মানে প্রায় ফেসবুক ছিল। সেই ফেসবুকের অ্যালগোরিদমের সাহায্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণার বক্তব্য ছড়ায়। জাতীয় সংঘের তদন্তকারী আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছেন এটা গণহত্যার পরিবেশ তৈরিতে সাহায্য করেছে। আর জেনারেটিভ এআই আসায় সমস্যা আরও বেড়েছে। এখন হাইপার রিয়েলিস্টিক ভুয়া ছবি, ভুয়া ভিডিও তৈরি করা সম্ভব হয়েছে। এআই থেকে নিখুঁত শরীরের ছবি সোশ্যাল মিডিয়া ফিডে ছড়িয়ে যাচ্ছে। শরীর নিয়ে কিশোরী ছেলেমেয়েদের হীনমন্যতা আরও বেড়েছে। আর সার্জন জেনারেল বলেছেন সোশ্যাল মিডিয়া কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের সংকটের একটা বড় কারণ। মূল কথা হলো তোমার সীমিত সময়, মনোযোগ, মানসিক শক্তি এগুলো টাকা কামানোর জন্য ব্যবহার করা হচ্ছে। প্ল্যাটফর্মগুলো ভালো করেই জানে কোন মানুষ কি চায়, তাই স্ক্রলিং বাড়ায়, কারণ সেটা আসক্তির নকশা। এই মডেলটা ইতিহাসে আগে কখনো ছিল না। এখন মানুষ মানুষের আবেগ নাড়িয়ে টাকা কামানোর কাজে লাগাচ্ছে। সোশ্যাল মিডিয়া মস্তিষ্কের বিজ্ঞানকে সরাসরি কাজে লাগায়। ডোপামিন লুপের মাধ্যমে স্ক্রলিং করার সময় প্রত্যাশা তৈরি হয়, আর হঠাৎ পুরস্কার আসে, যেমন লাইক, কমেন্ট, শেয়ার আসে অনিশ্চিতভাবে। এটা জুয়ার মেশিনের মতন কাজ করে। যারা প্রতিদিন একইভাবে ফোন চালায় দিনে 7 থেকে 8 ঘন্টা, তাদের মনোযোগ সময় কমে, তুলনা আর ক্রোধ থেকে উদ্বেগ বাড়ে, ডিপ্রেশন বাড়ে, অ্যাংজাইটি বাড়ে, ঘুম কম হয়, শরীর নাড়ানো কমে, আর আত্মবিশ্বাস কমে। বিশেষ করে এমনকি যারা দিনে 7 থেকে 8 ঘন্টা বা তারও বেশি ফোন ঘাঁটে, তাদের মস্তিষ্ক অফলাইনের গভীর অবিশ্বতা বদলে দেয় আর দ্রুত ডিজিটাল ঝকঝকেতে অভ্যস্ত হয়ে পড়ে। এবারে যদি তুমি এই সোশ্যাল মিডিয়ার ডার্ক সাইড থেকে বেরোতে চাও, তাহলে কিছু জিনিস বুঝো। যদি তোমার এটা মনে হয় আমার জীবনটাতেই আনন্দ নেই, বাদবাকি সবাই খুশি আনন্দে আছে, তুমি যদি এই সব চিন্তা ভাবনা করো কয়েকটা ইনফ্লুয়েন্সার আর ইউটিউবারকে দেখে, তাহলে তুমি একদমই ভুল। কেউ সারা জীবন সুখী আর খুশি হয়নি। তাদের লাইফটাও অত সুন্দর নয় যতটা তুমি ভাবো। সবার লাইফেই সমস্যা আছে। তাই যাদেরকে ইনস্টাগ্রামে সবসময় হাসি মুখে রিল বানাতে দেখো, তারা হয়তো ভেতরে ভেতরে খুব দুঃখিত অবস্থায় আছে। তারা কি কখনো এসে বলবে আজকে আমার খুব মন খারাপ, বা আজকে আমার সাথে এই ঘটেছে? সবসময় তার হাসি মুখটাই দেখাবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য। যেমন আমি এখন কি অবস্থায় আছি তোমরা কি জানো? না, জানো না। তাই এটা সবসময় মনে রাখবে, সবার জীবন সমান না, সবার জীবন সুখের না। তাই এই জিনিসটা সবসময় মনে রাখবে, সবার জীবন সুখের না, সবার জীবনেই সমস্যা আছে। আর হ্যাঁ, এই জিনিসটা তুমি চেষ্টা করো, তোমার থেকে নিচের স্তরের লোককে দেখো, তাদের থেকে তুমি তো অনেক সুন্দর জীবন পেয়েছো, তাই না? তাহলে আফসোস কিসের, খুশিতে থাকতে শিখো। আর নিজেকে বড় ইনফ্লুয়েন্সারদের সাথে তুলনা করা বন্ধ করো। নেক্সট, এই যে তোমার হাতে যে ফোনটা, এটাকে নিজের থেকে দূরে রাখো। দরকার ছাড়া ব্যবহার করো না। অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানোর আগে আমি তো চাই ফোনটা তোমরা হাতেই না নাও। এবার তোমাদেরকে সাবধান হতে হবে। আমি তোমাদের 5টা পদ্ধতি বলছি, এই 5টা পদ্ধতি মানলে তুমি একদম ফোন অ্যাডিকশন থেকে দূরে চলে যাবে। তোমাকে শুধু এগুলো মেনে চলতে হবে। ফার্স্ট, যেখানে ঘুমোবে সেখান থেকে অনেক দূরে ফোনটা রেখে এসো। তুমি ধরো এই ঘরে ঘুমোবে, অন্য ঘরে যে ফোনটা রেখে এসো, যাতে তুমি সহজেই ফোনটা অ্যাক্সেস না করতে পারো। 2, নিজের ফোনের কিছু সেটিং চেঞ্জ করো। যেমন অল নোটিফিকেশন অপশান অফ করে দাও, প্রতিটা নোটিফিকেশন অপশান অফ করে দাও। দরকার পড়ে নোটিফিকেশনের সাউন্ড সারা জীবনের জন্য কমিয়ে দাও, কারণ নোটিফিকেশন বাজলেই ফোন দেখার ইচ্ছা বেড়ে যায়। তাই নোটিফিকেশন বাজবেই নি আর ফোনটা দেখবেই নি, তাই সমস্ত নোটিফিকেশন বন্ধ করে দাও। 3, যে অ্যাপটাকে সব থেকে বেশি
ইউজ করো সেটাকে ডিলিট করে দাও। সব থেকে ফার্স্টে তুমি ইনস্টাগ্রামটাকে ডিলিট করো, তারপরে অন্য কিছু করবে। যেই অ্যাপগুলো বারবার খুলতে মন যায় সেগুলো খুলেই ফেলবে তুমি যদি ফোনে থাকে, তাই ডিলিট করে দাও। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুড়ি। 4 এরোপ্লেন মোড সবসময় ইউজ করো কাজ করার সময়, যাতে ডিস্ট্রাকশন না হয়। আর যদি পারো এই ঘরে ফোন রাখো, অন্য ঘরে গিয়ে কাজ করো। 5 সব থেকে কড়া নিয়ম, তুমি যদি এটা অভ্যাস করে নাও তাহলে তুমি এই ফোন অ্যাডিকশন থেকে মুক্ত। পুরো দিন ফোন ছাড়া থাকার চেষ্টা করো। এটা করা মুশকিল কিন্তু নামুমকিন নয়। যদি তুমি ফোনটাকে ছেড়ে একদিনও থাকতে পারো তাহলে এটা আস্তে আস্তে ধীরে ধীরে তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। একদিন দুদিন ছাড়াই এই চেষ্টাটা করো। যদি তুমি ফোন অ্যাডিকশন ছাড়তে চাও তাহলে এগুলো চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ফোন থেকে দূরে থেকো। থ্যাংক ইউ এই ডকুমেন্টারিটা দেখার জন্য।